নানি, বাবা মা মারা গেছে, তুমি এসে আমাকে নিয়ে যাও। এই একটি ফোন কল কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। ভোরবেলা 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে একটি ফ্ল্যাটে 5 বছরের এক শিশু একা বসে আছে। সে ফোন কলে বলছে, নানি, বাবা মা মারা গেছে, তুমি এসে আমাকে নিয়ে যাও। এই একটি ফোন কল কাঁপিয়ে দিয়েছিল সেদিন পুরো বাংলাদেশকে। কে হত্যা করেছিল, কারা হত্যা হয়েছিল, কেনই বা এত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আর 12 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেন এখনো কোনো বিচার হয়নি। আমরা যে পৃথিবীটাকে দেখি তার আড়ালে কি অন্য কোনো জগৎ আছে? এমন এক জগৎ যেখানে অপরাধ আর রহস্যের জাল এতই জটিল যে সাধারণ যুক্তি সেখানে বারবার হার মেনে যায়। একটি নিখুঁত অপরাধ, একজন চতুর অপরাধী, আর তার পেছনে থাকা অন্ধকার মনস্তন্ত্র। আমরা কি আসলেই জানি আমাদের চারপাশে কি করছে, নাকি আমরা শুধু সেটুকুই দেখছি যেটুকু আমাদেরকে দেখানো হচ্ছে? স্বাগত আয়নালোক। আজ আমরা কোনো কাল্পনিক গল্প বলবো না। আজ আমরা প্রবেশ করব বাস্তবের সেই অন্ধকার গলিতে, যেখানে তথ্যের কাটাছেঁড়া আর বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আমরা খুঁজে বের করব আসল সত্য ঘটনা ঠিক কি ছিল। চোখ রাখুন স্ক্রিনে, কারণ রহস্যের উন্মোচন হতে যাচ্ছে ঠিক এখনই। আজ আমরা জানব বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত অমীমাংসিত হত্যাকাণ্ড সাগর রুনি হত্যার রহস্য। 2012 সালের 11 ফেব্রুয়ারি সকালবেলা পশ্চিম রাজাবাজারের 48 নম্বর বাসা। 5 বছরের শিশু মেঘ। ছোট্ট শিশুর ঘুম ভেঙে দেখে তার বাবা মা রক্তাক্ত অবস্থায় তার পাশে পড়ে আছেন। ছোট্ট শিশু বুঝতে পারে না মৃত্যু কি জিনিস, কিন্তু বুঝতে পারে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সকালবেলা পুলিশ এসে দরজা ভাঙে। ঘরের ভেতর এলোমেলো অবস্থা, দুজনের মরদেহ বিছানায়। এই হত্যাকাণ্ডের শিকার সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি। তাদের ঘটনায় বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়। কিন্তু কেন? কে ছিলেন এই সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি? আসুন জেনে নেই। সাগর সরোয়ার, তিনি ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক। এর আগে কাজ করেছেন ডয়েচে ভেলেতেও। তার অনুসন্ধানী রিপোর্টগুলো ছিল সাহসী, বিশেষ করে জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে যে তার সাহসী রিপোর্ট ছিল তা ছিল জ্বালাময়ী। তিনি এমন বিষয় নিয়ে কাজ করতেন যা অনেক শক্তিশালী মহলের জন্য অস্বস্তিকর হতে পারে। এবার আসুন আমরা জেনে নেই মেহেরুন রুনি কে। তিনি ছিলেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার। ক্রাইম রিপোর্টিংয়ে দক্ষ ছিলেন মেহেরুন রুনি। তার সাহসী এবং স্পষ্টভাষী যে রিপোর্টগুলো ছিল তা উপর মহলের জন্য খুব হুমকি স্বরূপ ছিল। দুজনেই ছিলেন সাংবাদিকতা জগতের পরিচিত মুখ। তাদের ছিল দাম্পত্য জীবন এবং একটি স্বপ্ন ভরা পরিবার। তাদের কোল জুড়ে ছিলেন একটি ছোট্ট শিশু, আর এই শিশুটি প্রথমে কল করে বলা তার নানিকে। সেই ছোট্ট শিশু মেঘ। 10 ফেব্রুয়ারি রাতে সাগর অফিস থেকে দেরিতে ফেরেন। রাতের কোনো এক সময় ঘটেছে এই হত্যাকাণ্ড। ময়নাতদন্তে জানা যায় সাগরকে 28 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এই 28 বার ছুরি দিয়ে আঘাত করা, এটি কি পরিকল্পিত হত্যা নাকি হঠাৎ আক্রমণ? ঘরে জোরপূর্বক প্রবেশের স্পষ্ট কোনো চিহ্ন দেখা যায় না। তদন্ত শুরু করে ডিবি পুলিশ। পরে মামলাটি হস্তান্তর করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন এবং তিনি 48 ঘন্টার মধ্যে খুনিদের ধরার আশ্বাস দেন। কিন্তু 48 ঘন্টা ফিরিয়ে যায় 48 দিন, সেই সাথে 48 মাসও। বছরের পর বছর কেটে যায়। বারবার সময় বাড়ানো হয় তদন্তের। ডিএনএ পরীক্ষার কথা বলা হয়, বিদেশে নমুনা পাঠানো হয়, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। অভিযোগ ওঠে তদন্তে গাফলতি হয়েছে, রাজনৈতিক প্রভাব কাজ করেছে। তৎকালীন সরকার শেখ হাসিনা এর নেতৃত্বে প্রশাসন এই মামলায় যথেষ্ট স্বচ্ছতা দেখায়নি বলে সমালোচনা হয়। সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ করে মানববন্ধন হয়, কিন্তু সময়ের সাথে আন্দোলন স্থিমিত হয়ে যায়। প্রশ্ন থেকেই যায়, কেন? এই হত্যাকাণ্ডের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে ছিল পেশাগত শত্রুতা। সাগরের জ্বালানি খাত নিয়ে অনুসন্ধান রিপোর্ট কারো স্বার্থে আঘাত করেছিল কিনা। পেশাগত শত্রুতায় বলা হয়েছিল সাগরের জ্বালানি খাত নিয়ে অনুসন্ধানী রিপোর্ট কি কারো স্বার্থে আঘাত করেছিল কি না। সাগরের জ্বালানি খাতের যে রিপোর্ট ছিল সেটা ছিল এমন একটা রিপোর্ট যেখানে দুর্নীতির অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারাও জড়িত ছিল। ব্যক্তিগত বিরোধের কথা বলা হয়েছে, কিছু গুজব ছড়ানো হয় পারিবারিক কলহ নিয়ে, কিন্তু অনেকেই বলেন এসব বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। পিলখানা বিদ্রোহ সংযোগ। 2009 সালের পিলখানা বিডিআর বিদ্রোহের ফুটেজ নিয়ে গুঞ্জন শোনা যায়। দাবি করা হয় সাগর রুনির কাছে এমন কিছু তথ্য বা ভিডিও ছিল যা প্রভাবশালী মহলের জন্য হুমকি হতে পারত। যদিও এই দাবির পক্ষে আনুষ্ঠানিক প্রমাণ কখনো প্রকাশ্যে আসেনি। প্রশ্ন রয়ে গেছে, বছরের পর বছর ধরে মেঘ বড় হয়েছে, সে এখন প্রাপ্তবয়স্ক, তবুও তার প্রশ্ন একই, আমার বাবা মাকে কে হত্যা করেছে? 2024 সালে সরকার পরিবর্তনের পর নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা আসে। আবারও নতুন আশার আলো জ্বলে ওঠে, কিন্তু এই আলো কি সত্যি আমাদেরকে ন্যায় বিচার পর্যন্ত নিয়ে যেতে পারবে? একটি শিশুর কান্না, একটি অসমাপ্ত তদন্ত, একটি জাতির প্রশ্ন। সাগর রুনি হত্যার বিচার কি কখনো হবে, নাকি এটি বাংলাদেশের ইতিহাসে আরেকটি অমীমাংসিত অধ্যায় হয়ে থাকবে?
সত্য চাপা থাকতে পারে, কিন্তু চিরকাল নয়। যদি আপনি বিশ্বাস করেন সাংবাদিক হত্যার বিচার হওয়া উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ চাপ তৈরি না হলে সত্য কখনো সামনে আসতে পারে না। 1971 সালে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমাদের স্বাধীনতা অর্জনের পিছনে ছিল স্বাধীন এবং সর্বমোট বাংলাদেশে বসবাস করা। কিন্তু আসলেই কি আমরা স্বাধীন হয়েছি? আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল, স্বাধীনতা আসলে কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে যখন হত্যা হতে হয়, মানুষের জীবন দিতে হয়, তাহলে সেই স্বাধীনতা দিয়ে আমরা কি করব? স্বাধীনতার পরে অনেক রাজনৈতিক সংগঠন এসেছে আমাদের সেবা করার জন্য, কিন্তু প্রতিবার আমাদের দিতে হয়েছে জীবন এবং রক্ত। আমরা স্বাধীনতার পরেও অনেক জীবন দিয়েছি স্বাধীন হওয়ার জন্য, অনেক রক্ত দিয়েছি স্বাধীন হওয়ার জন্য। সত্যের পক্ষে কথা বললে যদি মৃত্যুই হয়, সত্যের পক্ষে কথা বললে যদি রক্তই দিতে হয়, তাহলে সেই স্বাধীনতা দিয়ে আমাদের কি লাভ? তাহলে আমরা স্বাধীন হলাম কোথায়? সাগররুনি হত্যা এটা শুধু হত্যা নয়, এটা আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, এটা আমাদের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে, আবার সাগররুনি হত্যার বিচারের কথা বলতে পারে এবং সুস্থ বিচার হয়। যারা একটি সুস্থ সুন্দর বিচার ব্যবস্থা চালু করতে চান, তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনার মতামত জানাবেন, আসলেই আমরা স্বাধীনতার কোন পর্যায়ে আছি। আইনালোকের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং